জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শতরূপে অপরূপ নিগমানন্দ গ্রন্থের পঞ্চম খণ্ড থেকে কিছু অংশ পাঠ করছি। ঠাকুরের লীলা কথা লিখছেন বিভা দেবী। বৃন্দাবন বিহারী নন্দের নন্দনের বাল্যলীলার যে ছবি ব্যাসদেব এঁকেছেন, তারই একটি ছবি অষ্টসখী ও সুবল সুদামাদির সঙ্গে ব্রজেন্দ্র নন্দনের সখ্যভাবের ছবি। তারা কিন্তু প্রথমেই তাদের শ্রেষ্ঠ সম্পদ পরম পুরুষের পাদপদ্মে সমর্পণ করে শরণাগত হন নাই। খেলার ছলে ভালোবেসে বস্তুভিত্তিক জিনিস দিয়েই তার সঙ্গে সখ্যতার সূচনা করেছিলেন। আবার কেউ কেউ জীবনের শেষ অধ্যায় পর্যন্ত পুরনো ধারা বজায় রেখেছিলেন। সুদাম সখা তাদেরই একজন, যিনি শ্রীকৃষ্ণ যখন শুধু দ্বারকাধীশই নন, ততদিনে তিনি কৃষ্ণস্তু ভগবানও স্বয়ং বলে প্রতিষ্ঠা পেয়ে গেছেন। তার সঙ্গে দেখা করতে গেলেন কাপড়ের খোঁটে নাড়ু বেঁধে নিয়ে। সুতরাং সখ্যভাব কখনোই পদমর্যাদায় বিচার্য নয়। আমাদের সঙ্গেও ঠাকুরের সখ্যভাব গড়ে উঠেছিল সেই খেলার সূত্র ধরেই। আমরা তার স্বরূপতত্ত্ব কিছুই জানতাম না, বা তার সঙ্গে বাড়ির গুরুজনদের কি সম্পর্ক সেসব কিছুই জানতাম না। জানার বয়সও তখন নয়। আজও সেসব কিছু জানি না, বা জানতে ইচ্ছাও করে না। আমরা তাকে তখন জানতাম আমাদের প্রবাসী একজন বয়স্ক খেলার সাথী রূপেই। আমাদের 4 বোন, রানী, বিভা, বুড়ি ও শোভা, এবং 2 ভাই কৃষ্ণ ও বলাইকে কি সূত্রে ঠাকুর সই এবং বন্ধু বলে সম্বোধন করতে শুরু করলেন, সে কথা আজ আর মনে নাই। সূচনা বা সূত্র যাই হোক, আমরা কিন্তু সেই সই ও বন্ধু সুবাদেই সুযোগ পেলেই তার চারপাশ ঘিরে থাকতাম। একদিন এমনই এক অবস্থায় ঠাকুরকে আমরা বোনেরা বললাম, সই সই সম্বন্ধ করলে কিছু জিনিস দিতে হয়। ঠাকুর হেসে বললেন, বেশ তো, কি জিনিস দেবে দাও। আমরা তখনই ছুটে ঘরে গিয়ে ফ্রক ইজের যে যা পেলাম এনে ঠাকুরের হাতে দিলাম। বিনিময়ে তিনি আমাদের হাতে একটি করে রুমাল দিয়েছিলেন। অবশ্য পরে। ঘটনা এখানেই শেষ হলো না। কিছুক্ষণ পরে গাছতলা থেকে ঝরা ফুল কুড়িয়ে মালা গেঁথে সেই মালা ঠাকুরের গলায় পরিয়ে দিলাম। ঠাকুর সেই মালা আবার তার গলা থেকে খুলে আমাদের গলায় পরিয়ে দিলেন। আজ নির্জনে বসে এক এক সময় ভাবি, মালা তার গলায় না দিয়ে পায়ে দিলেই বোধহয় ভালো ছিল। ঠাকুরের গলায় মালা দেওয়ার কথায় আরেকটি ঘটনার কথা মনে পড়ল। আমাদের বাড়ির দক্ষিণ দিকে কিছুটা দূরত্বে এক গ্রামে নরসুন্দরদের বাড়ি ছিল। আমরা বলতাম নাপিত বাড়ি। এই নাপিত বাড়ির এক বিধবা, তার ছেলে মধুর নামে পরিচিত। সেই মধুর মা একদিন আমাকে বলল, আমাকে একটা মালা দাও না, ঠাকুরের গলায় পরাবো। তাকে সকালেই একটা টাটকা ফুলের মালা গেঁথে দিলাম। ঠাকুর তার নির্দিষ্ট স্থানে ইজি চেয়ারে হুঁকার নলটি হাতে ধরে বসে আছেন। প্রাতঃকালীন স্তব প্রার্থনা সদ্যই সমাপ্ত হয়েছে। প্রণাম পর্ব চলছে। সকলের শেষে মধুর মা মালাখানি ঠাকুরের গলায় পরাবে বলে 2 হাতে ধরে ঠাকুরের দিকে এগিয়ে আসছে। দেখি
মধুর মার হাত দুইখানি ভয়ে থরথর করে কাঁপছে। ভাবছি, এই যা, মালাটি বোধহয় আর ঠাকুরের গলা পর্যন্ত পৌঁছাবে না, মাটিতেই পড়ে যাবে। তখনও ঠাকুরের কাছ থেকে তার ব্যবধান 1 হাতের মতো। কিন্তু দেখলাম, না, মধুর মাকে আর ঠাকুরের গলায় মালা পরাতে হলো না। ঠাকুরই সামনের দিকে উত্থান ভঙ্গিতে এগিয়ে এসে মধুর মার দিকে গলাটা বাড়িয়ে দিয়ে মধুর মার দেওয়া মালা বরণ করে নিলেন। এ দৃশ্য সচরাচর চোখে পড়ে না। গ্রহিতায় যেন শতপ্রবৃত্ত হয়ে বৃত হলেন। ঋষিকণ্ঠে শুনতে পায়, এই অন্তশ্চারিণী যাকে বরণ করেন তিনিই তাকে পান, কেবল তার কাছেই তিনি বিবৃত করেন তার আপন তনুকে। মধুর মাকে কি তবে ঠাকুর স্বয়ংই বরণ করে নিলেন ওইভাবে? জয় গুরু।